বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ 5টি প্রাকৃতিক খাদ্যের প্রয়োজনীয়তা, উপকারিতা, অপকারিতা এবং আমিষ পার্সেন্টেজ নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাধারণত 90 থেকে 95% মাছ চাষি আমরা যদি পানির সবুজ রংটা থাকে তাহলেই আমরা সন্তুষ্ট থাকি, মনে করি আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য রয়েছে। কিন্তু না, এটা সঠিক না। এই 5টা প্রাকৃতিক খাদ্যের ভিতরে প্রথমত হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, এরপর হলো পেরিফাইটন, নাম্বার 3 হলো জুপ্ল্যাঙ্কটন, নাম্বার 4 কাইরোনোমিক বা বেনথোস, নাম্বার 5 16 থেকে 1800 প্রজাতির মশা মাছি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পোকামাকড়। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের নজরে রাখতে হবে। সব প্রাকৃতিক খাদ্যের সব উপাদানগুলো যদি আমাদের পুকুরে বিদ্যমান না থাকে তাহলে কিন্তু আমরা মাছের সেই সঠিক মাত্রার বা কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধি আমরা কখনোই আশা করতে পারি না। মাছের খাদ্য চাহিদার যদি 30 থেকে 45% খাদ্য আমরা এই প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে পূরণ করতে চাই, তাহলে এই 5টি বিষয়ের উপরে আমাদের যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে। এখন এর প্রয়োজনীয়তা, উপকারিতা, অপকারিতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক নাম্বার 1, ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ উদ্ভিদ কণা, এটা দিনের বেলা সূর্যের আলো থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং সেটা তার ভিতরে প্রক্রিয়াজাত করার মাধ্যমে সে পর্যাপ্ত পরিমাণে পুকুরের পানিতে অক্সিজেন সাপ্লাই করে, যে অক্সিজেনটা আমাদের মাছ গ্রহণ করে। কিন্তু এর কিন্তু একটা নেগেটিভ দিকও আছে। ফাইটোপ্ল্যাঙ্কটন যেমন দিনের বেলা অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, রাতে ঠিক তার বিপরীত, সে পুকুর থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড সে ত্যাগ করে। আমাদের যে সমস্ত মাছ চাষিদের পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন পর্যাপ্ত পরিমাণে হয়ে যায়, মানে গাঢ় সবুজ হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে ভোর রাতে আমাদের পুকুরের মাছ ভাসে, অক্সিজেন সংকটের জন্য ভাসে, যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আমাদের পুকুরে পৌঁছায়। এই ফাইটোপ্ল্যাঙ্কটনে আমিষ পার্সেন্টেজ রয়েছে প্রায় 20 থেকে 22% আমিষ। তো ফাইটোপ্ল্যাঙ্কটন বা তৈরির ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি না হয়। আর এই ফাইটোপ্ল্যাঙ্কটনের কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে। কিছুদিন পরে এটা যদি মাছ খেয়ে শেষ করতে না পারে, কারণ উদ্ভিদ কণাটা তো প্রতিদিন আমাদের পুকুরে এর বংশ বৃদ্ধি সে করতেই থাকে, এটা যদি প্রয়োজনের তুলনায় আমরা বেশি প্রস্তুত করি আর মাছ যদি এটাকে খেয়ে শেষ করতে না পারে, তাহলে কিন্তু এটা একটা সময় এটা মারা যায়, মারা গিয়ে এটা টক্সিক হয়ে যায়, তখন আমাদের মাছের জন্য এটা বিষাক্ত হয়ে যায়, এটা খেয়ে আমাদের মাছ অসুস্থ হয়। নাম্বার 2 হলো পেরিফাইটন। পেরিফাইটন অত্যন্ত আমিষ সমৃদ্ধ একটি খাদ্য। এটা সাধারণত আমাদের যদি পুকুর ঠিকভাবে প্রস্তুত করা হয়, আমরা যদি পুকুর প্রস্তুত করে পুকুরে পানি নিয়ে আসি এবং এর প্রায় 10, 12 বা 15 দিন পরে আমরা পুকুরে মাছ ছাড়ি, তখন দেখব পুকুরের তলানিতে একটা পিচ্ছল পদার্থের মতো তৈরি হয়। এটাই হলো পেরিফাইটন। এটা কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটনের চেয়েও বেশি আমিষ সমৃদ্ধ। পেরিফাইটনে মতান্তরে বিভিন্ন লিটারেচারে বিভিন্ন রকম লেখা রয়েছে, তবে সবচেয়ে বেশি লিটারেচারে যে বিষয়টা লেখা সেটা হলো 30 থেকে 35% প্রোটিন বা আমিষ রয়েছে পেরিফাইটনে। তাই এই পেরিফাইটনটা এটা উৎপাদনের বা দিকেও আমাদের যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে। আর চাষ চলাকালীন সময় আমরা যদি পুকুরে বাঁশের কঞ্চি, তারপরে বিভিন্ন রকমের গাছের ডাল, পাতা ঝরানোর পরে এটা যদি আমরা পুকুরের বিভিন্ন জায়গায় ফেলে রাখি, তাহলে এবং খেজুর গাছের পাতা ডাটা সহ, নারকেল গাছের বা ডাটা, তারপরে আপনার তাল গাছের পাতা, এটা কাঁচা অবস্থায় কেটে যদি 1-2 দিন উপরে রেখে দেওয়া হয়, এর যে জলীয়
অবস্থাটা একটু শোষিত হয়, একটু শুকায়, তখন আমরা পুকুরে দিলে দেখবেন যে 1-2 ঘন্টার ভিতরেই এতে পর্যাপ্ত পরিমাণে পিচ্ছল পদার্থের মতো জমা হয়েছে। এটাই হলো পেরিফাইটন। 30 থেকে 35% আমিষ সমৃদ্ধ। এবং পেরিফাইটনের চাহিদা মেটানোর জন্য আমরা কিন্তু পুকুরে শুকনো খড় ব্যবহার করতে পারি। শুকনো খড় পুকুরে দেওয়ার কিন্তু ঘন্টাখানিকের মধ্যেই দেখবেন যেটার মধ্যে পিচ্ছল পদার্থটা জমা হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে পেরিফাইটন তৈরি হয় কিন্তু শুকনো খড়ে। আমরা শুকনো খড়টাও ব্যবহার করতে পারি। তো পেরিফাইটনও কিন্তু এরও একটা এক্সপায়ারি ডেট আছে, এও কিন্তু পুকুর থেকে অক্সিজেন সংগ্রহ করে। আমাদের পেরিফাইটন উৎপাদনের দিকেও আমাদের যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে। চাইলেই পর্যাপ্ত পরিমাণে তৈরি করা যাবে না। যারা বেশি পরিমাণে পুকুরে পেরিফাইটন উৎপাদনের জন্য বাঁশের কঞ্চি বা বাঁশ বা বিভিন্ন ধরনের পাতা ডালপালা স্থাপন করেন, তারা সম্পূরক খাদ্যটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যাতে মাছ তার প্রিয় খাদ্যে পেরিফাইটনটা খেয়ে শেষ করে ফেলতে পারে। জুপ্ল্যান্টনে সাধারণত 40 থেকে 45% আমিষ সমৃদ্ধ একটা খাদ্য। এই জুপ্ল্যান্টন আমাদের পুকুরে যে অক্সিজেন, সে অক্সিজেনে কিন্তু সে ভাগ বসায়। এটাও যদি আমরা খুব বেশি পরিমাণে পুকুরে তৈরি করে থাকি, যেটা মাছ খেয়ে শেষ করতে পারবে না, এটা কিন্তু একটা সময় বড় হয়ে যায়। মাছ কিন্তু জুপ্ল্যান্টন একটু বড় হলে পরে সেটা আর সে খেতে পারে না। তখন উকুলের মতো এটা মাছের বা দেহে এটা আক্রমণ করে। এটা আইসের যে জয়েন্ট যেখানে আছে, ফুলকা এবং কানসার নিচে, এই জুপ্ল্যান্টনটা বড় হলে যখন মাছ খেতে পারে না, তখন এটা মাছকে এইসব জায়গায় আক্রমণ করে এবং এখানে একদম এঁটে থাকে এবং মাছের রক্ত শোষণ করে। আস্তে আস্তে মাছটা আক্রান্ত হয়, মাছটা অনেক সময় মারা যায়, মাছের বৃদ্ধিটা ঠিকভাবে হয় না। যার জন্য আমরা চাইলেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জুপ্ল্যান্টন পুকুরে তৈরি করতে পারবো না। আমাদের প্রয়োজন অনুসারে জুপ্ল্যান্টনটা তৈরি করতে হবে। এরপরে আসা যাক নাম্বার 4, কাইরোনোমিক বা বেন্থোস। এই যে কেঁচো জাতীয় প্রাণী, এটা মাছের অত্যন্ত প্রিয় একটা খাদ্য, সব প্রজাতির মাছের, যে কোনো প্রজাতির মাছ হোক না কেন। এবং এতে আমিষের পরিমাণটা কিন্তু 70 থেকে 75%, মানে সবচেয়ে বেশি আমিষ সমৃদ্ধ খাদ্য হলো এই কেঁচো জাতীয় প্রাণী। এটা পুকুরে তৈরি করতে হলে আমাদের পুকুরে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থের উপস্থিতি অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং আমরা যদি শুধু জৈব পদার্থের উপস্থিতিটা নিশ্চিত করি, তাহলেই কিন্তু পুকুরে এই কেঁচো বা কাইরোনোমিক বেন্থোস এটা কিন্তু জন্মাবে না। কারণ আমাদের পুকুর বা বিভিন্ন জায়গার মাটি, এক এক জায়গার মাটি আপনারা তুলে এটার ঘ্রাণ শুকে দেখবেন যে ঘ্রাণের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে। এক এক জায়গার মাটির গন্ধ এক এক ধরনের। এর কারণ হলো মাটি তো কোনো একক উপাদান না। পাথর, বালি, বিভিন্ন শিলা পদার্থ, খনিজ পদার্থ, অসংখ্য পদার্থ দিয়ে মাটিটা তৈরি হয় এবং এটা একসঙ্গে জমাট বাঁধা অবস্থায় থাকে, এই জন্য এটা থেকে গন্ধ হয়। তো যদি আমরা পুকুরের তলানির মাটিটা আমরা কিছুটা কপার সালফেট বা তুঁতি দিয়ে প্রস্তুতিকালীন সময় আমরা যদি এটাকে একটু শোধন করে নেই, তারপর আমরা যদি পাথুরে চুনটা পুকুরে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি, তখন এই যে মাটির শক্ত দানাগুলো, এটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় এটা রূপান্তরিত, অর্থাৎ এর যতগুলো উপাদান মাটির ভিতরে রয়েছে, প্রত্যেকটা উপাদান কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। এবং এটা আলাদা করার একমাত্র উপায় হলো পাথুরে চুন, এই যে ক্যালসিয়াম কার্বনেট। কারণ পাথুরে চুনে অসংখ্য উপাদান এর ভিতরে বিদ্যমান রয়েছে, যেটা মাটি শোধন করতে, মাটির পিএইচ মান বাড়াতে, মাটির অক্সিজেন সরবরাহ বাড়াতে যথেষ্ট পরিমাণে সহায়ক ভূমিকা পালন করে। তো এই পাথুরে চুনটা ব্যবহার করলে পরে এই মাটির এই যে কণাগুলো সব ভেঙে আলাদা আলাদা হয়ে যায়। এবং এখানে যখন আমরা জৈব পদার্থটা নিশ্চিত করি, সেটা হোক পাতা পচা জৈব সার, হোক গোবর সার, হোক মুরগির লিটার, যে কোনো জৈব উপাদান আমরা যখন এটা নিশ্চিত করি, তখন সেখানে এটার একত্রিত হতে পারে না, এখানে পানির ধারণ ক্ষমতা বাড়ে, এখানে অক্সিজেন সরবরাহটা এখানে বেড়ে যায়। তখনই এখানে আপনার কাইরোনোমিক বেন্থোস বা কেঁচো জাতীয় প্রাণী পর্যাপ্ত পরিমাণে এখানে তৈরি হয়। আর কেঁচো জাতীয় প্রাণীর একমাত্র খাদ্য হলো জৈব পদার্থ।
এজন্য মাটিটা শোধন করে আমাদের সেখানে জৈব পদার্থ নিশ্চিত করতে হবে, তাহলেই আমরা পর্যাপ্ত পরিমাণে কাইরোনোমিক বা কেঁচো জাতীয় প্রাণী আমরা এখানে পাবো। নাম্বার 5, 16 থেকে 1800 প্রজাতির মশা মাছি থেকে বিভিন্ন পোকা মাকড় কীট পতঙ্গ এর যে লার্ভাটা, এই লার্ভাটাও কিন্তু 40 থেকে 45% আমিষ সমৃদ্ধ একটা খাদ্য। এটা আমরা কিভাবে পেতে পারি? এটা পাওয়ার জন্য আমি আমার অন্য একটা ভিডিওতে যে ফ্রিতে কচুরি পানা দিয়ে ফ্রিতে মাছের খাদ্য, এই নামে এই শিরোনামে আমার একটা ভিডিও চ্যানেলে দেয়া আছে, ওটা দেখলে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো আমরা যখন পুকুরের যে কোনো একটা কোণায় আমরা যদি কিছুটা জৈব পদার্থ এর 30 থেকে 40% রস শুকানোর পরে আমরা যদি পুকুরের কোণারে স্থাপন করি, এর যখন পচন প্রক্রিয়াটা শুরু হয় তখন এখানে মশা মাছি থেকে শুরু করে 16 থেকে 1800 প্রজাতির কীট পতঙ্গ এরা এসে এখানে বাসা বাঁধে এবং এখানে ডিম পাড়ে, সেখান থেকে লার্ভা ফুটে। এই লার্ভাটাই হলো 40 থেকে 45% আমিষ সমৃদ্ধ খাদ্য। এটা খুঁজে খুঁজে মাছ এখান থেকে খেয়ে নেয়। এই কচুরিপানাটা স্থাপন করলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাল কেঁচো, এই কাইরোনোমিট জাতীয় প্রাণী, কেঁচো জাতীয় প্রাণী এও যথেষ্ট পরিমাণে এখানে তৈরি হয়। তো পুকুরের একটা দুটো কোণারে আমরা কচুরিপানা, শুকনো কচুরিপানা মানে অর্ধ শুকনো কচুরিপানা স্থাপনের মাধ্যমে আমরা কিন্তু এই প্রাকৃতিক খাদ্যের বড় একটা অংশের যোগান এখান থেকে আমরা দিতে পারি। এই কাইরোনোমিট বা বেন্থোস এটা উৎপাদনের আর একটা কৌশল হলো কলা গাছ, যেটা বিচি কলা। এই বিচি কলা গাছটা যদি আমরা কেটে এটাকে টুকরো টুকরো করি অথবা মাঝখান দিয়ে এটাকে 2-3টা ভাগে এটাকে ভাগ করি বা 3-4টা ভাগে এটাকে ভাগ করি, ভাগ করে পুকুরের একটা কর্নারে বা একটা সাইডে যদি আমরা এটা ফেলে রাখি পানিতে, এখানে এটা যখনই পচা শুরু করবে তখন দেখবেন যে কলা গাছের ভিতরে কিন্তু এই যে লাল কেঁচো, ছোট ছোট লাল কেঁচো, পর্যাপ্ত পরিমাণে কেঁচো জন্মায় এবং মশা মাছি থেকে বিভিন্ন পোকামাকড় এখানে এসে বাসা বাঁধে। তা এটা যদি আমরা এখানে স্থাপন করে 5 দিন, 7 দিন, 10 দিন বা 15 দিন এখানে রেখে দেই, রেখে দেওয়ার পর এটা উঠিয়ে আমরা ফেলে দিলাম, তাহলেও কিন্তু আমরা এই 16 থেকে 1800 প্রজাতির কীট পতঙ্গ এবং যে কাইরোনোমিক বেন্থোস এটা কিন্তু আমরা পেতে পারি। তো আমরা যারা প্রাকৃতিক খাদ্য বলতে শুধুমাত্র পানির সবুজ রংটাকেই বুঝি, আমরা যেন এই 5টা বিষয় আমরা মনে রাখি যে আমাদের মাছের 35 থেকে 40% খাদ্য চাহিদা ফ্রিতে পূরণ করার জন্য আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন, পেরিফাইটন, জুপ্ল্যাঙ্কটন, কাইরোনোমিট বা বেন্থোস এবং এই যে বিভিন্ন কীটপতঙ্গ, এটা উৎপাদনের দিকে আমাদের যথেষ্ট পরিমাণে ধ্যান দিতে হবে এবং পুকুরের প্রাকৃতিক পরিবেশটা আমাদের এভাবে তৈরি করতে হবে, তাহলেই আমরা একটি লাভজনক মাছ চাষ করতে পারবো। তো এটুকুই ছিল আজকের এই তথ্য উপাত্ত। আশা করি আজকের এই ছোট্ট তথ্য উপাত্তগুলো আপনাদের অনেক কাজে আসবে, আপনারা উপকৃত হবেন। তো আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।